জয় গুরু। মধ্যপ্রদেশ থেকে তো আছেন। জয় গুরু। জয় গুরু দা, জয় গুরু। দুঃখিত দাদা, আমি টাইটেলটা ভুল বলেছিলাম। জয় গুরু, শুভ সঙ্গ করুন দাদা। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম অকুল মালিক রাধাস্বম দয়ালে রাঙা রাঙ্গা রাতু চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। জগৎ জননী শ্রী বড়মা রাঙা রাতু চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী বর্দা রাঙা রাতু চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। আচার্যদেব শ্রী রাঙা রাতু চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। ঠাকুরের পরিবার সকলে রাঙা রাঙ্গা রাতু চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। এবং এই সৎসঙ্গে যুক্ত পুত্রপাঞ্জধারী দাদাদের আমার প্রণাম বা জয়গুরু। সকলকে আমার আনন্দিত জয়গুরু। ঠাকুরের কথা বলতে গেলে তার আগে নিজেকে তৈরি হতে হবে, নিজেকে ঠাকুরের বই পুস্তক পড়তে হবে। আর আমি ঠাকুরের এমন একটা অভাগা বলতেই পারেন আমাকে, যে বা ঠাকুরের যে আমি একটু বাংলার যে স্বরটা আছে ওই স্বরটাই আমি গ্রহণ করতে পারছি না। কেন কি আমি বাংলা পড়তে পারি না। যে ঠাকুর যে গ্রন্থগুলো লিখে দিয়ে গিয়েছে সেই গ্রন্থটা সবটাই ঠাকুর লিখেছেন, নিশ্চয়ই একটা দুটো বই, বাকি তো সব ঠাকুরের পার্শ্বরা লিখে গেছেন। কিন্তু সেটায় সেই হিন্দিতে যেটা ট্রান্সলেট হয়েছে যেটা পাওয়া যায় সেটা মনে অত একটা জায়গা করে নিতে পারছে না। এই জন্য একটু লাগে যে যদি একটু বাংলা পড়তে পারতাম তাহলে মনে হয় আরও সুন্দর করে আমি ঠাকুরকে একটু বুঝতে পারতাম, ঠাকুরের কথাগুলো আরও ভালো করে ধরে রাখতে পারতাম। তবুও যেটুকু আমার আছে, যেটুক আমার প্রাপ্তি সেটুকু আমি পেয়েছি। কিন্তু আপনারা সৌভাগ্যবান যে আপনারা বাংলা পড়তেও পারছেন, বাংলা বুঝতেও পারছেন। আর ঠাকুর আমাদের বিশ্বপিতা, আমাদের বাবা, আমাদের বাংলা ভাষা, আমার বাবার ভাষা, আমার ঠাকুরের ভাষা। আপনারা খুব ভালো করে সুন্দর করে বাংলাটা পড়তে পারছেন, বুঝতে পারছেন। তারপরেও যদি একটু ভুল হয়ে যায়, এই জন্য তো আমি সাড়া দিচ্ছিলাম না। যে যখন হয়তো আর কাউকে নম্বরটা নামটা বলেছেন, আমি যদি মাঝখানে বলি তাহলে সে দাদাটা তো অপমান হবে, যে সঞ্জয় হালদার আছে তার অপমান হবে। আমি নিজেকে নিজে ভালো করতে গিয়ে নিজের আত্মপ্রতিষ্ঠাকে ওখানে দেখাতে গিয়ে সেই দাদাকে আমি ছোট করছি, এটাও তো ঠিক নয়। এই জন্য আমি সাড়া দিচ্ছিলাম না। যখন একটা মা বললেন যে না সঞ্জয় গোলদা দাদা, তখন আমি সাড়াটা দিলাম। এটা কি ঠাকুর পদবিটাকে কিন্তু ভালো রাখতে বলেছে। আমার যখন উপনয়ন হয় তখন আমার উপনয়ন দাতা আশু গাঙ্গুলি দাদা ছিলেন, যে ঠাকুরের অনেকটা সেবা করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছে, আমার জীবনটা ধন্য যে ঠাকুরকে যে অনেকটা সেবা দিয়েছেন তারই হাতে আমার উপনয়নটা হয়েছে। আর তখন আমাকে একটা পদবি দেয় যে তুমি দেব শর্মা গোলদার লিখতে পারো। আমি দাদাকে বললাম যে দাদা কী করব। আশু গাঙ্গুলিদা বললেন, ওই অজিত গাঙ্গুলিদা বললেন যে যেটা বাবা মা দিয়েছে যে পদবিটা, ওই পদবিটাকে ঠাকুর খুব ভালোবাসতেন। যেটা যার জন্মগত পদবি, বাবা মার থেকে পাওয়া যে পদবিটা, ওই পদবিটাকে নিজের জীবনে ধরে রেখে তার সেই পদবিটাকে পুরো বিশ্ব দুনিয়াতে ছড়িয়ে দেওয়া, সেটা তার সন্তানের কাজ। আমি আজ্ঞে বলে প্রণাম করে অজিত গাঙ্গুলি দাকে প্রণাম করে চলে আসলাম
বললেন যাও ঠাকুরকে প্রণাম করো। ঠাকুরকে প্রণাম করলাম। এই জন্য মানুষের পদবিটা বিশেষ করে আমাদের সবার মনে রাখা উচিত, আর সে পদবিতে চলা উচিত। ঠাকুরের কথা বলতে গেলে যে আমাকে আগে তৈরি করতে হবে। আমি এখানে এসে দুটো কথা বললাম, আপনাদের 2-5 মিনিট 10 মিনিট ঠাকুরের একটু কথা বলে আপনাদের সুন্দর করছি, আপনাদের মনে জায়গা করে নিয়েছি। আমি কি ঠাকুরকে যে জায়গাটা আপনাদের মনে করেছি, আমার মনে কি সেই ঠাকুরকে সেই জায়গাটা করে দিয়েছি? যদি আমি সেই জায়গাটা করে দিই, ভালোবাসছি, প্রকৃত আমি ঠাকুরকে নিয়ে চলছি। কালকে আমি যে একটু চোখটা বুলিয়ে নেব ঠাকুরের একটা গ্রন্থে, একটা আলোচনার প্রসঙ্গে, সেটা আমার কাছে কালকে সময় হয়নি। কেন? যে কালকে সারাদিন আমি একটু চেম্বারে বিজি ছিলাম, সেটা আমার পার্সোনাল ম্যাটার। তবু দেখুন যে পরমপিতা প্রত্যেকটা দিন, যে সানডে থেকে সোমবারের থেকে না, আজ যে সোমবার, এই সোমবারের থেকে স্টার্ট হলো, নেক্সট স্যাটারডে অবধি, শনিবার অবধি কন্টিনিউসলি প্রসঙ্গ থাকবে। তার জন্য নিজেকে আমার তৈরি করতে হবে। আর ঠাকুর আমাকে যে যখন এই দায়িত্বটা দিয়েছে, দয়া করে করুণা করে যখন এই দায়িত্বটা দিয়েছে, সেটা আমার পালন করতেই হবে। যে পরিস্থিতিতে করি, কিন্তু করতেই হবে। কিন্তু এটা যদি আমি দায়িত্ব মনে করি, তাহলে দেখবেন আমি ঠাকুরের যেটাই পরিবেশন করব, ঠাকুরকে যেটাই আমি কথা বলবো, আপনি হোক কি আমি হোক, দেখবেন প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ইষ্ট আলোচনা লোকের বর্ণে গিয়ে জায়গা বানিয়ে নেবে। যদি নিজেকে প্রতিষ্ঠা না করি, তখন এই কাজগুলো হবে। যদি আমি নিজে প্রতিষ্ঠা করতে যাই, তাহলে দেখা যাবে যে ঠাকুরকে আমি এক সাইডে রেখে দিয়ে আমি নিজেকে যখন সামনে করব, তখন দেখা যাবে যে কিছুদিনের জন্য হয়তো আপনাদের মনে আমি জায়গাটা করে নেব, কিন্তু কয়েকদিন পর আপনারা আমাকে একদম ভুলে যাবেন। কেন কি ওখানে আমার আত্মপ্রতিষ্ঠা করেছি, আমি নিজেকে ভালোবেসেছি। এক দাদা ঠাকুরের ওখানে এই পাটটার বিছাতেন। দাদারা এসে বসে যখন ঠাকুরের প্রেয়ার বগেরা করতেন, প্রার্থনা করতেন, তখন ওই পাট বিছাতেন, চৌটি বিছাতেন, সরিয়ে রাখতেন, এইসব কাজ করতেন। অনেকটা বছর পেরিয়ে যায়। ঠাকুর কলকাতায় এক জায়গায় ডক্টর সম্মেলন হয়, ডক্টররা বড় একটা সৎসঙ্গ করে, সেখানে ঠাকুরকে নিমন্ত্রণ করে। ঠাকুর বলছে যে ঠিক আছে, আমি যাই কি না যাই, কিন্তু আশ্রমে থেকে কিছু লোক পাঠিয়ে দেবো। সেই দিন দুর্ভাগ্যবশে বলুন কি যেভাবেই বলুন, সৎসঙ্গে ওই আশ্রমে এমন কোনো লোক ঠাকুরের চোখে পড়েনি যে ওই সৎসঙ্গে গিয়ে বক্তব্য রাখবে, ঠাকুরের কথা আলোচনা করবে। ঠাকুর বড় ইসে পড়েছে, কথা দিয়েছে, ঠাকুর জীবনে সবটার ক্ষমা করতে রাজি আছে, কিন্তু গৌবিটিনের হলে সেটা একদম ঠাকুর পছন্দ করতেন না। ঠাকুর বলেছেন স্ত্রী শিলন হত্যা, নারী হত্যা, ভ্রূণ হত্যা, যাই করিস, জীব হত্যা যাই করিস, সবটার ক্ষমা আছে, কিন্তু গৌবিটিনের কোনো ক্ষমা নেই ঠাকুরের কাছে। তখন ঠাকুর ছটপট করতে করতে নজর পড়ে ওই দাদার পরে, যে দাদা জীবনটা ভর ওখানে ঝাড়ু লাগিয়ে চট বিছিয়ে লোকের সেবা দিয়েছে। আর কিন্তু ওই বাংলা বলতে পারতেন, কিন্তু আমার মতন মহাপণ্ডিত ছিলেন, কিন্তু সে বাংলা পড়তে কোনদিন কালির অক্ষরের কালি ওর পেটে নেই। ঠাকুর বললেন
একটু তো নতুন জামা ধুতি পাঞ্জাবি আছে? তা বলছে ঠাকুর যা আছে আপনার সামনে, আমার কাছে এই আছে। বলে একটু ধুয়ে পরিষ্কার করে নে, আগামী তো তোকে কলকাতা যেতে হবে, ওখানে একটু ইষ্ট প্রসঙ্গ করতে হবে, পারবি? আমার কথা বলতে হবে, পারবি? দাদা হাত জোড় করে বলছে, আপনি যদি আমার সহায় হন তাহলে নিশ্চয়ই পারবো। যা তাহলে জামা কাপড়টা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নে, আর কালকে বিকালে রওনা হোক, ওখানে ইষ্ট প্রসঙ্গ আছে কালকে। বলে আচ্ছা। তাই বলে ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন। ঘরে গিয়ে ঠাকুর যেভাবে বলেছেন পয় পরিষ্কার হয়ে সুন্দর হয়ে উনি চললেন ঠাকুরকে প্রণাম করে। যে দেখে এত বিশাল একটা সৎসঙ্গের আয়োজন করেছে, দেশের ভারতের বাইরের বাইরে থেকে যাদের নিমন্ত্রণ করেছেন সবাই আসতে, তাদের কোনো না কোনো ব্যবধান হয়েছে, কোনো না কোনো অসুবিধা হয়েছে, তারা ওখানে ওই সৎসঙ্গে আসতে পারেনি। মাত্র দাদাটিটা আছে প্রধান বক্তা হয়ে। লোকের সমাগম বিশাল রয়েছে, লোকের এতটা সমাগম যে ওখানে একটা পা রাখার শুই রাখার জায়গা নেই, এতটা সমাগম। জীবনে কোনোদিন মাইকের সামনে দাঁড়িয়ে ওই দাদাটি কথা বলেনি, ওই দাদাটি স্টেজে কোনোদিন দাঁড়ায়নি। থর 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 করে ওই দাদাটার পাও কাঁপছে, বুক কাঁপছে, বারবার জল পিপাসা লাগছে। হয়তো ওই দাদার জায়গায় থাকলে আমারও এই অবস্থাই হতো, আপনাদেরও এটাই হতো। জীবনে কোনোদিন সে স্টেজে উঠিনি, জীবনে কোনোদিন মাইকের সামনে একটা কথা বলিনি। ঠাকুরকে মনে মনে প্রণাম করে একটাই কথা ঠাকুরের মনে ছিল, মুখম করতি বাচালম পাঙ্গু লঙ্গম গিরি। যে ঠাকুরের একটাই কথা উনি মনে ছিল, যে যদি বোবা কথা বলতে পারে, পঙ্গু যে ল্যাংড়া আছে, সে যদি প্রভাতকে পার করতে একটা পাহাড়কে উঠে তার চটিতে যেতে পারে, তাহলে আমিও আমার ঠাকুরের কথা বলতে পারবো। এইটা ঠাকুর এই কথাটা মনে রেখে ঠাকুরকে স্মরণ করে ঠাকুরের নাম করতে করতে স্টেজে উঠলেন। উঠে কি যে বলেছে, কি যে করেছে সে জানে না। 3 ঘন্টা, যেহেতু একা বক্তা ছিল, 3 ঘন্টা কন্টিনিউয়াসলি বলেছে। মাঝখানে 5 মিনিটের জন্য একটু বিরাম নেননি, 5 মিনিটের জন্য একটু রেস্ট নেননি, 2 সেকেন্ডের জন্য একটু জলও খায়নি। কন্টিনিউয়াসলি 3 ঘন্টা করেছে। করার পরে যখন ঠাকুরকে প্রণাম করে আবার চলে গেল, সৎসঙ্গটা শেষ হলো, ঘরে ফিরে আসলো। তার পরের দিন বিকালে ঠাকুরকে যে প্রণাম করছে, যখন ঠাকুরকে প্রণাম করছেন তখন ঠাকুরের দিকে দেখে হাতে উড়োতে একটা থাবা দিয়ে বার করে দিয়েছিস। ঠাকুর ওই দাদাটা কি দেখে এত খুশ হয়েছে, এত খুশ হয়ে গেছে যে ঠাকুর হা 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 করে হেসে পড়েছে, মনটা খুলে হেসেছে। মনটা ভরে মনের জীবটা যতটা আকুতি ছিল সেইটা বাইরে বের করছে, খুব জোরে হা 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 করছে, হা হা করে হাসছে। দাদাটি চিন্তা করছে, আমি কি কিছু ভুল হয়েছে? ঠাকুর ওই দাদাটির হাত পাও ঠাকুরের সামনে গিয়ে থরথর করে আবার কাঁপা শুরু করেছে। আমি কি কিছু ভুল বলেছি? মনে চলছে আমি জীবনে প্রথমবার স্টেজে উঠেছি, প্রথমবার আমি ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করেছি, হয়তো আমার কোথাও ভুল হয়ে গেছে। তাই তো ঠাকুর এত জোর জোর করে হাসছেন, হাত জোর করে ঠাকুরের কাছে বলছে, ঠাকুর আমার কি কোনো ভুল হয়ে গেছে কালকের এই ইষ্ট প্রসঙ্গে? আরে শালা, তুই তো কামাল করে দিয়েছিস। তুই প্রিন্ট অফ স্টপে 3 ঘন্টা তুই আমার কথা বললি। মানুষ
মুখ হাঁ করে, একটু অপরক না হয়ে, অস্তিত্ব বোধ না করে তোর কথা শুনছিল। আর তুই এতটা ভালো ইষ্ট প্রসঙ্গ করতে পারিস, আমার কথা বলতে পারিস, তোর মধ্যে এতটা কথা আছে, তুই এতটা পরমপিতাকে ভালোবাসিস, এটা তো আমার জানা ছিল না। তুই যে একটা কথা বললি যে জীবনে যদি বেঁচে থাকতে হয় তো পরমপিতাকে মাথায় রাখতে হবে, নিজেকে যদি বড় করতে হয় তো পরমপিতাকে আগে বড় করা শেখো, নিজের প্রতিষ্ঠাটাকে বাদ দিয়ে ঠাকুরের প্রতিষ্ঠাকে আগে করো। এই যে তুই দুটো তিনটে কথা বললি, এই কথাটা কিন্তু আমার প্রাণে লেগে গেছে। দাদা এই কথাগুলো শুনে অবাক হয়ে গেছেন, বলছেন, ঠাকুর এই কথাটা তো আমি বলেছি, নিশ্চয়ই আমি বলেছি, এটা সত্য কথা, কিন্তু আপনাকে কে বলেছে? আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনি কোথায় ছিলেন? আপনাকে কোন দাদা বলল আমার ব্যাপারে? আমি কৃষ্ণপ্রসঙ্গটা শেষ হলো, রাত্রে ঘরে ফিরলাম, রাত্রে ঘরে ফিরেছি, সকালবেলা হয়ে একটু রেস্ট করেছি, এখন আপনার সঙ্গে আবার দেখা করতে আসলাম। তার ভিতরে আমি যে আপনাকে এই কথাগুলো ইষ্টপ্রসঙ্গ করেছি, আপনার এই কথাগুলো, আমার কথাগুলো আপনাকে কে বলল? ঠাকুর তখন বলছেন, আরে ভাই বেটা, আমি তো ওই পাশে দাঁড়িয়েছিলাম তোর কথা শুনবো বলে। তুই তোর কথাগুলো, তোর ইষ্ট প্রসঙ্গটা শোনার জন্য আমার মনটা অনেক দিন ধরে কাঁদছে, কিন্তু তোকে আমি সেই স্টেজটা দিতে পারছি না, তোকে সেই সময়টা দিতে পারছিলাম না বলে আমার একটা অসুবিধে ছিল। কিন্তু তুই যে ইষ্ট প্রসঙ্গ করেছিস, অনেক লেখাপড়া লোকের মুখে কালি মেখে দিয়েছিস, খুব সুন্দর তোর স্পষ্ট প্রসঙ্গ হয়েছে, খুব সুন্দর তুই বক্তব্য দিয়েছিস। অ্যাকচুয়ালি মানুষের জীবনে যদি ঠাকুর সহায় হয়, যদি ঠাকুর সঙ্গে থাকে, তো বোবা মানুষও কথা বলতে পারে। আমি এমনও লোক দেখেছি যাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে তাদের হাত পাও কাঁপে, কিন্তু ঠাকুরের কথা বলতে গেলে তাদের মনে যে কত কথা থাকে, ঠাকুরের কতটা ঘটনা তাদের মনে আছে। সে হয়তো কোনো গ্রন্থ পড়েনি, সে হয়তো কোনো বই পুস্তক পড়েনি, কিন্তু তার মনে ঠাকুর আছে। সে কথাগুলো, সে স্মৃতিগুলো, সে কাহানিগুলো, সে গল্পগুলো ওর মনের ভিতরে গেঁথে যায়, যেটা শোনে সেটা ধরে রাখার ক্ষমতা আছে। আর ঠাকুর এমনি, ঠাকুর পাগলাকেই ভালোবাসতেন। এই জন্য আমরা যখন ওই ঠাকুরকে ধরেছি, তার পাগল হতে হবে। যেভাবে ঠাকুর বলেছেন সেভাবে যদি আমরা করে যাই, সেভাবে যদি আমরা নিয়ে চলি, তো দেখা যাবে যে আমরা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণে আমরা কিন্তু ঠাকুরকে ভালোবাসতে শিখে গেছি। ঠাকুরকে ভালোবাসতে যখন আমরা পারবো, ভালোবাসা যখন আমরা শিখে গেছি, তার মানে ঠাকুরের আমি হয়ে গেছি। ঠাকুর তো আমার জীবনভর, আমি ঠাকুরের আছি, কিন্তু ঠাকুরের যে আমি হব, তার জন্য ঠাকুরের মতন চলতে হবে। যেমন আমাদের আচার্য দাদা বলেন, আমি আর ঠাকুর কেমন আমাকে দেখলে তোমরা বোঝো না। আচার্য দাদা কত সুন্দর, কতটা গর্ব করে বলে যে আমি আর ঠাকুর কেমন আমাকে দেখে বোঝো না তোমরা। তার মানে উনি কতটা সঠিক, কতটা ঠাকুরের পঞ্চনীতি যেটা আছে সে পঞ্চনীতিকে কাটায় কাটায় পালন করছে বলে উনি এই কথাটা বলার তার সাহস আছে। আমরা বলতে পারছি কেন? আমরা সেটা করছি না। আমরা নিজেকেই, নিজের কাজগুলোকে, নিজের দায়িত্বগুলোকে ঠাকুরের চেয়ে বেশি আগে করে তুলেছি বলে আমরা হেরে গেছি। আর আমাদের পূজনীয় আচার্য দাদা, শ্রদ্ধা, আমাদের আচার্যদেব কী করছেন? নিজের জীবনটাকে, নিজের আত্মপ্রতিষ্ঠাকে, নিজের সম্মানটাকে, সব কয়টাকে দূরে রেখে ওই ঠাকুরকে আগে ধরেছে, ঠাকুরের উপর সব ন্যস্ত করে দিয়েছে। দাদা, আচার্য দাদাকে
এটা ছোট্ট একটা গল্প হলে আমি এখানে শেষ করে যাব যে দাদা একদিন কলকাতায় যান। কলকাতায় গিয়ে একটা হস্তরেখা যারা দেখে সেই দাদা বিখ্যাত নাম, কিন্তু তার চেম্বারটা খুবই গরিব অবস্থায় আছে। দাদা আর বৌরানীমা দুইজনে যান কোনো একটা বিশেষ কাজে। সেখানে দিয়ে বৌরানীমা সে কাজে ঢুকে গেছে, দাদা বাইরে আছে, কিন্তু এখন দাদার সময় কাটছে না। তা আচু দাদা কী করেছেন, চলো একটু হাতটা দেখিয়ে আসি, ওনার খুব নাম শুনেছি, যাই একটু দেখিয়ে আসি। ওই হাতটা, আচু দাদার হাতটা, ওই যে হস্তরেখা দেখে তাকে দেখা, হাতটা সামনে তুলে দিলেন। হাতটা ধরে দেখে বলছে যে তোমার জীবনে শনি দশা আছে। উনি ওনাকে চিনতে পারেননি, আচু দাদাকে চিনতে পারেননি। যে সৎসঙ্গের প্রতিষ্ঠা যে আছে, যে সৎসঙ্গ আছে তার আচার্য দেব ইনি, উনি কিন্তু সেটা ওনাকে চিনতে পারেনি। তো বলছে তোমার শনি গ্রহ আছে, রাহু দোষ আছে, এটা আছে ওটা আছে, নারায়ণ করছে, তোমার 3,000 টাকা লাগবে, আমি তোমার সবটা দূর করে দেবো। আচার্য দাদা মিসকি একটা হাসি দিয়ে বলছেন, তোর শনি, তোর রাহু তোমার কাছে রাখো, আমি যার পুজো করি, আমি যার সহায় আছি, আমার জীবনে যে আছেন, এসব রাহু কেতুকে উনি সৃষ্টি করেছেন। রাহু কেতু শনি সবকে উনি সৃষ্টি করেছেন। আমার আমার জীবনে যখন আমি ওনাকে রেখেছি, তা আমাকে কিছু করতে পারবে না। কিন্তু তুমি আমার হাতটা দেখে আমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে কি না পারবে সেটা আমি জানি না, কিন্তু আমার হাতটা দেখে তোমার জীবনে কি পরিবর্তন হবে সেটা তুমি দেখে নিও। আচার্য দাদা তাকে দয়া করলেন, নিজের হাতটাকে তার হাত সামনে বাড়িয়ে হাতটা ছোঁয়ার ওকে সে সুযোগটা করে দিয়েছেন।